শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের অঙ্গীকার। গাইবান্ধায় প্রচারণায় ভোটের মাঠ জমজমাট, দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। এবং সিরিজ জয়তেই চোখ দুই দলের, দুপুরে শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯:২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। এছাড়াও সংবাদে আরো থাকছে, অযত্ন অবহেলায় ধ্বংসের পথে দিনাজপুরের জমিদার বাড়ি, সংস্কার করে ঐতিহ্য রক্ষার তাগিদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢল নামে সাধারণ মানুষের। মিরাজ মিজুর রিপোর্ট। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকালের প্রথম প্রত্যশে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর দলের পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। রাত ১২:০১ ঢাকার উত্তর আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের নেতৃত্বে নেতাকর্মীরা বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে গোটা জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই বুদ্ধিজীবী হত্যার নীল নকশায় মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। বধ্যভূমিগুলোতে পড়ে থাকে দেশের সেরা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক তথা বুদ্ধিজীবীদেরও নিঃস্ব প্রাণ দেহ। সেই নির্মমতা ও পৈশাচিক হত্যাযজ্ঞের ক্ষত আজও বহন করছে বাংলাদেশ। মিরাজ মিজুর আরেকটি রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের নির্বিচারে হত্যা করা হলেও শেষ সময়ে বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয় তালিকা তৈরি করে। ঘর বা কর্মস্থল থেকে তুলে নিয়ে যাওয়া হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের। বিভিন্ন টর্চার সেলে অমানসিক নির্যাতন শেষে হত্যা করা হয় তাদের, যাদের বেশিরভাগই হত্যা করা হয় ১৪ ডিসেম্বর। এখানে একটা ব্যানার চার্জ করা ছিল, আর বুক দুজনের এই দুই বুক, এই যেখানে হাড় থাকে না একটা, এটা ভাঙা ছিল। এই দেশপ্রেমিক মানুষগুলোর প্রতি তাদের এতই রাগ ছিল, বুকের মধ্যে কত যে গুলি, অনেক গুলিকে ঝাঁঝরা বুকটা, তারপরে বেয়নেজ দিয়ে কোচানো, এই কপালে বেয়নেটের আঘাত, তলপেটে বেয়নেটের আঘাত, হাতগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল পিছন দিকে, তারপরে চোখ বাঁধা ছিল গামছা দিয়ে, চোখ বাঁধা গামছাটা গলার এখানে পড়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নিরূপণ না হলেও বাংলাপিডিয়ার তথ্য বলছে ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, ৯ জন সাহিত্যিক ও শিল্পী, ৫ জন প্রকৌশলী ও অন্যান্য পেশার ২ জনকে হত্যা করা হয়। মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজটা ছিল দ্বিতীয় ক্যান্টনমেন্ট। বাঙালিগ যত আছে ধরিয়া বুদ্ধিজীবী, আইনজীবী যারা ছিল তাদেরকে নিয়ে কলেজে তাদের হত্যা করত। শহীদদের রক্তে ভেজা মাটিতে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধার সন্তানরা। ৭১ সালে নিজেদের ভবিষ্যৎটা বিসর্জন দিয়েছিলেন আজকের তরুণের ভবিষ্যতের জন্য, তাদের বর্তমানের জন্য।
আমি মনে করি সামনের যে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে এই তরুণরা আমাদের নতুন মুক্তিযোদ্ধা, এবং তারা সেই তাদের পূর্বসূরীদের মতো তাদের ভোট দিয়ে, এটা কিন্তু পবিত্র আমানত, রক্তে কেনা, সেটা দিয়ে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষেই থাকবে। তরুণ প্রজন্মকে এই যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশের চেতনাতেই বিশ্বাস করে না, তাদেরকে কখনোই ভোট দিয়ে তাদেরকে আনা যাবে না। তারা যদি জাতীয় সংসদে আসে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হবে এবং মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মা অনেক কষ্ট পাবে। বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা সবার। কারণ তারাই কিন্তু বাংলাদেশের পরের ভবিষ্যৎ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। যে ধারাবাহিকতা। এবার নির্বাচন সারা দেশ। সারা দেশের মতো ভোটের মাঠ জমে উঠেছে গাইবান্ধাতেও। 5টি আসনে প্রার্থীরা নির্বাচনী এলাকার আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন। জেলা বিভিন্ন খাতে উন্নয়নের প্রত্যাশা বাসিন্দাদের। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হাটবাজারে এখন শুধুই ভোটারদের আলোচনা সমালোচনা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। গাইবান্ধা জেলায় মোট ভোটার 17,85,586 জন, যার মধ্যে 8,71,749 পুরুষ এবং 9,13,837 জন নারী ভোটার রয়েছেন। জেলার 5টি সংসদীয় আসনে ভোট যুদ্ধে লড়ছেন 38 জন প্রার্থী। মহাজোটের 8 জন, বিএনপির 5 জন সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে আছেন। নির্বাচনী এলাকায় জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। গাইবান্ধাবাসীরও প্রত্যাশা কিন্তু দিন দিন বাড়ছে এবং সেই প্রত্যাশা পূরণে আমি ওয়াদাবদ্ধ যে তাদের আকাঙ্ক্ষার সর্বোচ্চ বাস্তবায়ন আমি করতে চাই এবং আমি আশাবাদী যে জনগণ আমার সাথে আছে। দীর্ঘদিনের চাহিদা নদী ভাঙন রোধের জন্য যা যা প্রক্রিয়া ইনশাল্লাহ সবকিছুই করব। নারীদের ক্ষমতা উন্নয়নে কর্মসংস্থানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। মাদক, সন্ত্রাস সকলের, আমরা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য আমাদের লক্ষ্য। প্রার্থীদের পোস্টার, মাইকিং আর নেতাকর্মীদের মিছিলে সরগরম এলাকা। গাইবান্ধায় কৃষি, রাস্তাঘাট, নৌপথ, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন সহ নানামুখী উন্নয়নের প্রত্যাশা রয়েছে। এসব খাতে গুরুত্ব দিয়ে যারা কাজ করবেন, এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। গাইবান্ধা শহরটা যেন সুন্দরভাবে চলে। আমাদের ফুটপাতে যারা গরিব মানুষ, আমরা ফুটপাতে কর্ম করে খাই, আমাদের দিক যেন তাদের একটা সুদৃষ্টি থাকে। যে ব্যক্তির দ্বারা আমাদের এই সমস্ত উন্নয়ন সম্ভব, আমরা তাকেই ইনশাআল্লাহ নির্বাচিত করব, তাকেই ভোট দেব। শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোটের প্রত্যাশা গাইবান্ধাবাসীর। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 24 ডিসেম্বর থেকে মাঠে সেনা মোতায়েন করা হবে। নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ রাতে সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, সেনাবাহিনী 2 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে, তার স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া 22 ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন হবে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এ বিষয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। সিরিজ জয়ের লক্ষ্যে নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর 12টায়। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় স্বাগতিক দল। সিরিজ জিততে হলে দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। জিতলে সিরিজ জয় নিশ্চিত, আর হারলে হাতছাড়া,
এ যেন অঘোষিত ফাইনাল। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে 5 উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল মাশরাফির দল। তবে দ্বিতীয় ম্যাচে নৈপুণ্য ধরে রাখতে ব্যর্থ হলে হারতে হয় লাল সবুজদের। এবার ঘুরে দাঁড়ানোর মিশন। শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে সিরিজও নিজেদের করে নিতে চায় সাকিব তামিমরা। তাদের অনুপ্রেরণা সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একই প্রেক্ষাপটে সিরিজ জয়। নতুন ম্যাচ, নতুন জিনিস হোক, এবং আমরা যে খুব ব্যাকফুটে আছি তাও না, এটাও ঠিক। আমরা যখন 1-1 অবস্থায় আছে, সো ডিসাইডেড ম্যাচ। সো এখানে এমন না যে আমরা সবকিছু হারিয়ে আছি, সো এটা পজিটিভলি খেলতে হবে। এদিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিরিজে ফেরে ক্যারিবীয়রা। বিশেষ করে সাইহোপের অনবদ্য ইনিংসে জয়টা সহজ হয় সফরকারীদের। দলে ব্র্যাভো, স্যামুয়েলসদের মতো ম্যাচ উইনারদের নিয়ে জয়ের ছক আঁকছে উইন্ডিজ দলপতি রোভম্যান পাওয়েল। It's a fact. Bangladeshi don't like fast bowling, and we're definitely looking to exploit that. But hopefully we can do that. বাংলাদেশ দলে 2-1টি পরিবর্তনের আভাস থাকলেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজবাড়ীতে জমে উঠেছে শীতের পোশাকের বাজার, বেশি দামের অভিযোগ ক্রেতাদের। এবং রাজধানীর শেরে বাংলা নগরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল 2 আরোহী নিহত। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। রাজবাড়ীতে বইতে শুরু করেছে শীতের হাওয়া, ফলে শহরের রেলওয়ে সংলগ্ন স্থানে জমতে শুরু করেছে শীতের পোশাকের বাজার। এরই মধ্যে গরম পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। অল্প দামে ভালো পোশাক পাওয়া যায় বলে প্রতিদিনই ভিড় বাড়ছে মধ্যবিত্ত সহ নানা শ্রেণী পেশার মানুষের। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রকৃতিতে এখন শীতের আমেজ, গরম পোশাক কিনতে তাই ছুটছেন ক্রেতারা। রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন এই পুরাতন বাজারে কম দামে পাওয়া যায় শীতের পোশাক, ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা ভিড় জমান এখানে। এবার দাম কিছুটা বেশি বলে অভিযোগ তাদের। এখানে পুরাতন জামা কাপড় কিনতে এসেছি, এখানে অনেক কম দামে পাওয়া যায় ভালো ভালো জিনিস। যারা মধ্যবিত্ত লোক আছে তাদের জন্য এগুলো খুব কিনতে পারবে, তারা নিজেদের জন্য সস্তায় বা ভালো কাপড় পাওয়া যায়, এটা আমি দেখতেছি। ভালো কাপড় পাইলে কিনবি। 50 টাকা শুরু করে 250-300 টাকা। আর যেটা ভালো জ্যাকেট কোরিয়ান, ওটা আপনার 100 থেকে শুরু করে 550-600 টাকা দাম। বেশি বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। নতুন এসে কোরিয়ান বেশি বেচা কেনা ভালো, শীত বেশি বেচা কেনা বেশি। প্রচুর মানুষ হবে, প্রচুর মানুষ এখনো হয়, ধরো খালি একটু বাসে বসে করে এই মানে অর্ধেক দামে এগুলো বিক্রি করা হয়, এই জন্য এখানে অনেক লোকজন সমাগম থাকে। শীতের পোশাকের মধ্যে সোয়েটার, জ্যাকেট, চাদর ও বাচ্চাদের শীতের পোশাক পাওয়া যায় এখানে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী 2 কলেজ ছাত্র নিহত হয়েছেন। রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের সড়কে ইউটার্ন নেওয়ার সময় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তায়েব নামের একজন। আহত সাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনেই রাজধানীর তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী। আমার কাছে ফোন আসে রাত 11টা 5 মিনিটে। ফোন দিয়ে বলে যে আপনার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, ওকে এসে নিয়ে যান। তো পরে আসলে আমি আর আমার কিছু 2টা ফ্রেন্ড মিলে সোহরাওয়ার্দী মেডিকেলে চলে যাই। তো ওইখান থেকে ওকে আমরা ওইখানে গিয়ে দেখি ও নাই, আর সাথে যে ছিল উনি স্পট ডেড। পরে ওইখান থেকে আমাদেরকে বলে ঢাকা মেডিকেলে আসার জন্য। আমরা এখানে এসে যোগাযোগ, শ্যামলী ইউটার্ন একটা আছে, শ্যামলী শিশুমেলার ওইখানে নাকি ওরাও যাচ্ছিল, ক্রস করতেছিল, একটা কাভার্ড ভ্যানও ক্রস করতেছিল, তখন ওদের। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আমার বাংলা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। অযত্ন অবহেলায় ধ্বংস হতে বসেছে দিনাজপুরের বিরামপুরের 200 বছরের পুরনো জমিদার বাড়ি। ঐতিহ্যবাহী বাড়িটির অনেক অংশই ভেঙে গেছে। সংস্কার করে পর্যটন কেন্দ্রের পাশাপাশি পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট।
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি। বাড়িটির সাথে জড়িয়ে আছে ২০০ বছরের ইতিহাস। তৎকালীন ফুলবাড়ির জমিদার রাজকুমার নামের এক কর্মচারীকে খাজনা আদায়ের জন্য রতনপুর কাছারি বাড়িতে পাঠান। খাজনা আদায়ের দক্ষতা দেখে জমিদার তার বোনের সাথে রাজকুমারের বিয়ে দেন। উপহার হিসেবে পাওয়া জমির সাথে আরও জমি মিলিয়ে রতনপুরে ১২০০ বিঘার জমিদারি করেন রাজকুমার। তার মৃত্যুর পর ছেলে রক্ষিণী কুমার বেশ কিছুদিন জমিদারি আগলে রাখেন। পরে পাড়ি জমান ভারতে। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় আছে বাড়িটি। জমিদার বাড়ির একটি কক্ষে ইউনিয়ন ভূমি অফিসের কাজ চলত। ঝুঁকিপূর্ণ হওয়ায় তা ছাড়তে বাধ্য হয় প্রশাসন। পুরো বাড়িটি এখন ভগ্নদশায়। তবে জমিদার বাড়িটি দেখতে এখনো দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। জিনিসটা পরিত্যক্ত, আগের জমিদারি বাড়ি, অনেকে আসে আর কি। সেই জিনিসগুলোকে যদি আমরা সংরক্ষণ করি, সামনে একটি পুকুরও রয়েছে আমাদের, এই পুকুরটাকে যদি সংস্কার করা যায়, বাড়িগুলো যদি সংস্কার করা যায়, তাহলে এলাকাবাসীর থেকে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। জমিদের প্রথা উচ্ছেদ হয়, তখন তাদের জমাজমি সরকার বাজেয়াপ্ত করেন। বাড়িটিকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 4 জন জেলা প্রশাসক মহোদয়ের কাছেই এই বিষয়টি উপস্থাপন করেছি এবং এটা সংস্কারের জন্য নিবেদন রাখছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এই বিষয়ে চিঠি লিখব অথবা জেলা পরিষদের কাছে আমরা চিঠি লিখব, এটি সংস্কার করে যদি এটির সেই পুরাতন স্মৃতি ফিরে নিয়ে আসা যায়। ২০০ বছরের পুরনো এই ঐতিহ্য রক্ষা করে পর্যটকদের জন্য দর্শনীয় স্থানে পরিণত করার দাবি স্থানীয়দের। আফসানা নীলা, ২১ টেলিভিশন। নিচ্ছে আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হোয়াইট হাউসের নতুন দপ্তর প্রধান হিসেবে নিয়োগ পেতে পারেন ট্রাম্পের জামাতা, আগ্রহী নন কুশনার। ইউরোপা লিগ ফুটবলে কোরাবাগকে ১-০ গোলে হারালো আর্সেনাল। আবারও আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। সিরাজগঞ্জ ও বান্দরবান মুক্তি দিবস আজ। ৭১-এর ১৩ ডিসেম্বর রাতে প্রয়াত সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার আমির হোসেন ভুলু নেতৃত্বে সদর উপজেলার শৈলাবাড়িতে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধে পাক হানাদার বাহিনী পরাস্ত হয়ে ঈশ্বরদীর দিকে ট্রেন যোগে পালিয়ে যায়। পরের দিন ১৪ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা সরকারি কলেজে স্বাধীন বাংলা লাল সবুজ পতাকা উড়িয়ে সিরাজগঞ্জকে মুক্ত ঘোষণা করেন। এদিকে বান্দরবানের বিভিন্ন স্থানে যুদ্ধের পর এদিন পাক হানাদার মুক্ত হয় এ অঞ্চল। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের অঙ্গীকার। গাইবান্ধায় প্রচার প্রচারণায় ভোটের মাঠ জমজমাট, দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। এবং সিরিজ জয়েতেই চোখ দুই দলের, দুপুরে শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।